সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে ভালোবাসার দিবস। আর এই দিনে সবাই সারাদিনটা ভালোবাসার মানুষের সাথেই কাটাই। আর আমিও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম স্নান সেরে রেডি সেডি হয়ে চলে এসেছিলাম আমাদের পাড়ার আমার ভালোবাসার এই ছানাপোনাগুলোর সাথে। সরস্বতী পুজোটা শুধু কাপলদের জন্যই যে এরকম তো নয়, আমার তো সেরকম কেউ নেই। তার জন্য আমার কিন্তু এই পুচকে পুচকে মিষ্টি বাচ্চাগুলো আছে, যাদেরকে সরস্বতী পুজোর দিন আরো মিষ্টি লাগছিল। কি সুন্দর ছেড়েছে তো। শাড়ি কে পরে দিল মা? দেখি দেখি, এদিক তাকাও দেখি, গুলি বাবা কি মিষ্টি লাগছে। এমন বাচ্চাদের সাথে থাকলে আমার দিব্যি সময় কেটে যায়, বেশ ভালো লাগে। এখানে আবার একদল বাচ্চা ছেলেরা নিজেদের মধ্যে খেলা করছিল। তারপরে চলে এসেছিলাম এক জেঠিমার বাড়ি পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। তারপরে এসে দেখলাম এই বাড়ির দিদির মেয়েটা কত কিউট, কি সুন্দর সাজিয়ে দিচ্ছিল দিদি। তারপরে আমি এই কিউটিটার সাথে অনেকক্ষণ খেলা করেছিলাম। বাচ্চাদেরকে আমি ভীষণভাবে ভালোবাসি। যাই হোক, আর এইদিকে জেঠিমার কিন্তু পুজোর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছিল, শুধু অপেক্ষা করছিলাম কখন ব্রাহ্মণ আসবে। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর চলে এসেছিল ব্রাহ্মণ। আর এইদিকে কিন্তু আমাদের পুজো প্রায় শুরুই হয়ে গেছিল। আর আমি সব ছানাপোনাদের নিয়ে একদম মিডিলে বসে পড়েছিলাম। আর এইখানে এক কাকিমা সরস্বতী মায়ের এই রূপোর টিপটা পরিয়ে দিচ্ছিল, কিন্তু কিছুতেই পরা যাচ্ছিল না, যেহেতু ওটা আঠা দিয়ে পরাতে হচ্ছিল তার জন্য হাতেই উঠে চলে আসছিল। তারপরে শেষমেশ কিন্তু পরানো গিয়েছিল। আর তারপরে সরস্বতী মায়ের লুকটা যেন একদম অন্যরকম সুন্দর হয়ে গেছিল। তারপরে পুজো করতে ব্রাহ্মণের যা যা লাগে সেগুলো হাতের কাছে সব ব্রাহ্মণ গুছিয়ে নিচ্ছিল। আর ততক্ষণে আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম। তারপরে শুরু হয়ে গেছিল পুজো। যাই হোক, তারপরে প্রথমেই একবার সবাইকে হাতে ফুল নিতে বলেছিল, তাই আমিও ফুল নিয়ে নিয়েছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ পুজোর পরে এখানে বলেছিল কাপড় দিয়ে একটু ঘিরে ধরতে। বলবি এই অল্প করে এখনো হবে, একবার মা আসছে অল্প। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এসো গন্ধ পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী শ্রী সরস্বতী দেবায় নমঃ। ঘটে দিয়ে এবারে সবাই হাতে পয়সা নেই। ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিল। আর কি শুনতে পেলে তো আমার ছানাপোনাগুলোর মন্ত্র বলা, কি কিউট না? আমার এত ভালো লাগছিল, তার জন্য আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যাই হোক, তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল এখানে প্রসাদ খাওয়ার জন্য। কিন্তু আমি না বসে আগেই ছানাপোনাগুলোকে বসিয়ে দিয়েছিলাম। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম, যেহেতু আবার বাড়ি আসতে হবে। আবার আমার বান্ধবীর বাড়িতে ইনভাইট আছে, ওদের বাড়িতেও সরস্বতী পুজো হয়েছে, আর তার জন্য ওদের বাড়িতেও একটু দেখা করে আসতে হবে। তার জন্য সব বাচ্চাদের সাথে কিন্তু আমিও একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপরে সোজা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে সোজা চলে এসেছিলাম ছাদের উপরে। আর আমার বোনের একটু ভিডিও শ্যুট ফটোশ্যুট করে দিচ্ছিলাম। যাই হোক, আমার বোনকে কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব মিষ্টি লাগছে তাই না? হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছিল লুকটা। আর যদিও আমি ওকে সাজিয়েছিলাম, আর আমার বোনকে খুব মিষ্টি লাগছিল সেদিন দেখতে। তোমাদের কেমন লাগলো আমার বোনের এই লুকটি অবশ্যই জানিও। যাই হোক, তারপরে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট ভিডিও শ্যুট করে সোজা চলে এসেছিলাম বান্ধবীর বাড়িতে। কই পায়েল? পায়েল কই? এ বাবা, গিয়ে দেখলাম বান্ধবী নেই। বান্ধবী উঠবি হাজবেন্ডের সাথে ঘুরতে চলে গেছে। আর বান্ধবীর মা আমাকে প্রসাদ দিল আর বলছে তুই বস, বান্ধবী নেই তাই কি হয়েছে, আমি তো আছি। তো সত্যি তাই, কাকিমা তো ছিল। আর আজকের দিনে তো সব কাপলরাই ঘুরতে যায়, তো ওই বা কেন যাবে না? যদিও আমারই একটু লেট হয়ে গেছিল ওদের বাড়ি যেতে।
যাই হোক, তারপর প্রসাদ খেয়ে কিছুক্ষণ বসেই চলে এসেছিলাম আবারও বাড়ি। আর সেদিন যেহেতু ছিল আমার বোনের বার্থডে, আর তার জন্য কিন্তু মা একটু দুপুরবেলা হালকা কিছু আয়োজন করে বোনের সামনে দিয়ে আশীর্বাদ করে দিচ্ছিল বোনকে। আর সেই মুহূর্তেই হঠাৎ করে আমার মাথায় ভূত চাপলো যে আজকের দিনে তাহলে বাড়ি বসে থেকেই বা কী হবে, বোনের বায়নাই মেটাই। বোন অনেকদিন ধরে কান্না করছিল বগুলার মেলায় যাবে বলে, আর অনেকদিন ধরেই বলছিল। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, তোর বার্থডের দিন আমি 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন নিয়ে যাবো তোকে বগুলার মেলায়। আর সেই কারণে আমার বোন বলছিল তুই নিয়ে যাবি বলেছিস, চল। তা আমি হট করেই ভাবলাম যে ঠিক আছে চল তাহলে যাওয়া যাক। আজকে একা একা বাড়ি বসেই বা কী করবো, আজকে তো সবাই ঘুরে বেড়াই, তো চল, আমার তো কেউ নেই সেরকম ঘুরতে যাওয়া, তাহলে তোকেই নিয়ে যাই। তো সেইভাবে প্ল্যানিং করে ওকে বললাম বেশ তাহলে ঝটপট খেয়ে নে, তারপরে আমি এদিকে রেডি হয়ে নিই, দিয়ে চল ঘুরে আসি তাহলে। তার জন্য আমি মেলায় নিয়ে যাব বলে ও ঝটপট কিন্তু খেয়ে নিয়েছিল। অন্যদিন যেখানে 1.5 ঘন্টা খেতে লাগাই, সেখানে কিন্তু সেদিন অল্প সময়ের মধ্যে খেয়ে নিয়েছিল। তারপরে দুই বোন মিলে রেডি হয়ে সোজা চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে এসে দেখলাম অনেক মেয়েরা সুন্দর সেজে গুজে স্টেশনে ঘুরঘুর করছে। তারপরে আমি আর বোন চলে গেলাম স্টেশন দিয়ে উঠে একদম শেষের দিকে। আর আমার মনে হচ্ছিল আমি একাই ছিলাম যে শাড়ি পরিনি, প্রত্যেকটা মেয়ে সুন্দরভাবে শাড়ি পরে সেজে গুজে বেরিয়েছে। আর হ্যাঁ, ওদের সাথে তো আমার অনেকটাই পার্থক্য, ওরা বেরিয়েছে বয়ফ্রেন্ডের সাথে, আর আমার তো ওই রকম কেউ নেই যার সাথে আমি সংসেজে শাড়ি পরে বেরোবো, ইচ্ছা থাকলেও উপায় নেই, তাই আমি বোনের সাথে এই জিন্স টপ পরে বেরিয়ে গেছিলাম। আর এদিকে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর চলে এসেছিল ট্রেন, আর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। কিন্তু ট্রেনে উঠেই চট করে আমার মাথাটা গরম হয়ে গেল। ট্রেনে উঠেই দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এরকম নোংরামো করছে, না মানছে বয়স্ক মানুষদের, না মানছে কাউকে। মানছি ওই বাচ্চা ছেলেটি বাচ্চা মেয়েটাকে ভীষণ ভালোবাসে, অনেক কেয়ার করে, অনেক গাইড করে, এগুলো বেশ ভালো কথা। কিন্তু ওরা যেগুলো করছিল সেগুলোকে কেয়ার করা বলে না। আর সিনিয়র মানুষজনগুলো ওদের দিকে তাকাচ্ছিল বলে ওরা যেন আরো বেশি করে দেখাচ্ছিল, তাহলে ভাবো একেবারে যাতা। তারপরে ওই দেখতে দেখতে পৌঁছে গেছিলাম বগুলাতে। আর ভিড় ঠেলে অনেক কষ্টে ট্রেন থেকে নামতে পারলাম। আর নেমে দেখছি এই রকম লেভেলের ভিড়, বাপরে বাপ। এই দেখে তো মেলায় ঢুকতেই আমার ভীষণ ভয় লাগছিল, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই, এসছি যখন। তার উপরে বোনের বায়না, তাই গুটি গুটি পায়ে মেলার দিকে এগিয়ে গেলাম। আর সবাইকে দেখে ভীষণ ভালো লাগছিল, সব কাপেলরা বেরিয়েছে শাড়ি পাঞ্জাবিতে, এত ভালো লাগছিল দেখতে। আর কিছু কিছু মেয়েকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছিল, আবার খুব হাসিও পাচ্ছিল। এমন বিভৎস সাজ দিয়েছে, মনে হচ্ছে না যে সরস্বতী পুজো, মনে হচ্ছে যেন বাপের বিয়েতে এসছে। হেয়ার বান করে নানা রকম ফুল টুল গুজে, আর মেকআপের কথা আর কি বলবো। ঠিক আছে, এমন ব্লাশার দিয়েছে, এত হাই শেডের মেকআপ করেছে স্কিন টোন অনুযায়ী না করে, তারপরে চোখটা এমনভাবে এঁকেছে যেন রানী কটকটি। আর শাড়ি পরেছে দিনের বেলায়, একদম ঝকমকো চুমকি বসানো, মানে কি বলবো, একদম বাজে একদম সাজ। কিন্তু ওরা নিজেকে ভাবছে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু কি আর বলবো, যার যেমন চয়েস। তো কারো সাজ নিয়ে বলাটা উচিত নয়, কিন্তু মনে হচ্ছিল না যে ওরা সরস্বতী পুজোতে এসছে। কিছু কিছু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ওই সুন্দর সাজ থেকে আবার নতুন করে প্রেমে পড়ে যাচ্ছিল, তাই পাশ থেকেই ফুলের বুকে কিনে আবার গার্লফ্রেন্ডকে নতুন করে প্রপোজাল দিচ্ছিল। আবার এই ভিড়ের মধ্যে অনেক কিছুই চোখে পড়লো। কেউ কেউ গার্লফ্রেন্ডকে খুব সুন্দর গাইড করে করে মেলা ঘোরাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। আবার কেউ কেউ এমনভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে গার্লফ্রেন্ড পায়ে হাঁটতে পারে না, আর চোখেও দেখতে পায় না। এত বিরক্তিকর, এত বাজেভাবে মেলায় ঘুরছে, মানে সে আর কি বলবো। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে পুরো মেলাটা শেয়ার করি, তোমরা দেখো। আর এই মেলা নিয়ে তো তোমাদের সাথে কিছু বলাই হলো না। এটি হচ্ছে বগুলার সবথেকে বড় মেলা, যেটি শ্মশান কালী পুজো বলেই সবাই জানে, কিন্তু এটা সরস্বতী পুজো পর্যন্তই থাকে। তাই সবাই সরস্বতী পুজোর মেলা বলেই জানে, আর সবাই এটাই বলে যে সরস্বতী পুজোর মেলা। কিন্তু অন্যবার যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে হয় 14ই ফেব্রুয়ারি, তার জন্য কিন্তু ওই টাইম পর্যন্ত থাকে। কিন্তু এবার যেহেতু 23শে জানুয়ারি সরস্বতী পুজো হলো, তার জন্য জানি না মেলাটি কতদিন থাকবে, এটা আমার সঠিক জানা নেই। কিন্তু সরস্বতী পুজোর দিন কিন্তু এই রকম লেভেলের ভিড় হয়েছিল। এমনি এই মেলাতে প্রত্যেক দিনই ভিড় হয়, কিন্তু সরস্বতী পুজোর দিন একটু বেশি ভিড় হয়, সব কাপেলরা আসে। যদিও ভিড়ভাড়টা আমি পছন্দ করি না, ধাক্কাধাক্কি পছন্দ করি না, তার জন্য আমি দিনের বেলাতেই মেলায় যাই। আর এখানেও দিনের বেলাতেই এসেছিলাম, কিন্তু তবুও এই রকম ভিড়, যেহেতু সরস্বতী পুজোর দিন কাপেলরা দিনের বেলাতে বেশি ঘোরে, আর তার জন্য আমি তো শুধু ফাঁকা রাস্তা খুঁজছিলাম, যেদিকে ফাঁকা পাচ্ছি সেদিকেই ঢুকে যাচ্ছি, মেলার প্রথম শেষ কিছু দেখছি না।
তো প্রচুর দোকান বসেছিল মেলাতে, কিন্তু সেইভাবে আমি পুরো মেলাটাও ঘুরিনি, কারণ এত ভিড় দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। মাঝে মধ্যে তো আমি ফাঁকা জায়গা থেকে বোনকে নিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। আরও বেশি টেনশন হচ্ছিল যেহেতু বোনকে একা নিয়ে গেছি আমি, সেই কারণে যদি আমার সাথে আবার কেউ থাকতো তাহলে ভয়টা একটু কম লাগতো। যাই হোক, তারপরে অনেক কষ্টে ভিড় ঠেলে ঠেলে গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম আসল জায়গায়। তোমাদের তো বলাই হয়নি আসল কথাটা, এখানে 52টা কালী মায়ের পুজো হয়, আর সেটাই আছে এইখানে। কিন্তু আমি ভিড়ের জন্য পৌঁছতেই পারছিলাম না, আর তার উপরে এখানে হচ্ছিল একটু অনুষ্ঠান। এখানে প্রচণ্ড পরিমাণে গানের আওয়াজ ছিল, আর কাপেলরা কিন্তু এখানে নাচ করছিল। তবে কাপেলদের জন্য কিন্তু একদম সঠিক জায়গা এই বগুলার মেলা, কারণ এখানে খাওয়া দাওয়া ঘোরাফেরা নাচ গান সব কিছু করতে পারে মনের আনন্দে। সারাটা দিন কিন্তু এখানে কাপেলরা সময় কাটাতে পারে। আর এখানে এত পরিমাণে গানের আওয়াজ ছিল, তার জন্য কিন্তু ওই গানের অরিজিনাল ভিডিওটা তোমাদের সাথে আমি পোস্ট করতে পারছি না। তারপরে শেষমেশ পৌঁছে গেলাম প্রতিমাগুলোর সামনে। এখানে একটা মাত্র দুর্গা ঠাকুর থাকে, আর যেটা হচ্ছে এটা, আর তাছাড়া সব কিন্তু কালী ঠাকুর। তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু চলছে পুরো রাউন্ড করে, প্রচুর ঠাকুর রাখা আছে ঠিক এইভাবে পুরো জায়গাটা জুড়ে। আর এখানে 52টা কালী ঠাকুর রাখা আছে, আর প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম ঠাকুরগুলো দেখতে দেখতে, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল, আর এই ভিড়ের মধ্যে নেচে ফাটিয়ে দিচ্ছে সব কাপলরা। তো কি করে আমি যাব, তবুও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কে কে জানো এই বগুলার মেলার সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা বগুলা থেকে আমার ভিডিওটা দেখছো তারাও অবশ্যই জানিও যে তোমরা বগুলা থেকে দেখছো, আর এই মেলাতে কে কে এসছো সেটাও কিন্তু জানিও। যাই হোক, তারপরে আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম চাপে পড়ে, কারণ যা ভিড় ছিল আমি আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বেরোনোর। আর এত পরিমাণে ভিড়, ধাক্কাধাক্কি তো হবেই, সেটা মেনে নিলাম, কিন্তু কেউ কেউ আছে যারা ইচ্ছে করে করে ধাক্কা দিচ্ছিল, আবার খুব বাজেভাবে টোন কাটছিল। আবার হঠাৎ এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটা ছেলেকে বেশ কিছুক্ষণ ফলো করলাম। আমি ভীষণ পরিমাণে অবাক হলাম ছেলেটিকে দেখে। ছেলেটি গার্লফ্রেন্ডকে এই ভিতরে নাচতে ঢুকিয়ে দিল। তো গার্লফ্রেন্ড নেচে যাচ্ছে নিজের মতো করে, আর মনে হয় বান্ধবী টান্ধবী ছিল মেয়েটার সাথে। আর ছেলেটি কি করলো, পিছনে এসে অন্য অন্য মেয়েদের দিকে তাকাচ্ছিল আর টোনও কাটছিল। আমি ভেবে পেলাম না যে এদের চরিত্রটা কীরকম, এরা কিভাবে এটা করতে পারে। আর যাই হোক, আমি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিল কাপলদের ডান্স দেখতে। আর কেউ কোমর ধরে, কেউ ঘাড় ধরে, কেউ হাত ধরে নাচ করছিল ডুয়েট, বেশ ভালো লাগছিল। তবে জানি না আমার ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করলাম তোমাদের সাথে টোটালটা শেয়ার করার। তারপরে এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু দাঁড়িয়েই থেকে যেতে হবে, কারণ ভিড় আরও বাড়ছিল। তার জন্য অনেক চেষ্টা করে গুটি গুটি পায়ে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে মেলার মধ্যে চলে এসেছিলাম। আর তারপরে যেহেতু আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, তার জন্য বেশি দেরি না করে কিন্তু বোনকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম বোন কি খেতে চাই। আর তার জন্য বোন বলেছিল প্রথমেই ফুচকা খাবে, তার জন্য সোজা চলে এসেছিলাম ফুচকার দোকানে। লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর এই ফুচকার দাদা সবাইকে জোর করে পাতা ধরিয়ে দিচ্ছিল, জোর করে ডেকে ডেকে আনছিল। তো যাই হোক, তারপরে ফুচকা খেয়ে নিলাম ওই দাদার দোকান থেকে। তারপরে বোন বললো ঘুগনি খাবে, তাই ঘুগনির দোকানে এসেও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপরে ঘুগনি নিয়ে নিয়েছিলাম, তারপরে ঘুগনি খেয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম স্টেশনের কাছাকাছি এই জিলাপির দোকানে। তারপরে এখানে দেখতে পেলাম চালের গুঁড়ো জিলাপি ভেজেছে, আর আমি তো চিনি না, ওনারাই বলল, তাই একটু দাম বেশি হলেও ওই জিলাপিটাই নিয়ে নিলাম। আর আরও জিনিস কেনা হয়েছিল বোনের জন্য, কিন্তু ভিড়ের জন্য আর ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, তারপরে সোজা চলে এসেছিলাম স্টেশনের দিকে। আর মেলায় যেহেতু ফুচকা ঘুগনি ছাড়া কিছুই খাওয়া হয়েছিল না, তার জন্য স্টেশনের বাইরে এই দোকানটা থেকে কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম, যেমন মিক্সড চাউমিন, মোগলাই, চিকেন ললিপপ, এইগুলো। তারপরে ওগুলো নিয়ে সোজা চলে এসেছিলাম স্টেশনে। তারপরে আবারও টেনশনে পড়ে গেছিলাম যে বোনকে কি করে ট্রেনে তুলবো এই ভিড়ের মধ্যে। তো যাই হোক, বোনকে ট্রেনে তুলে দিয়ে তারপরে আমি উঠেছিলাম, আর তারপরে বোনকে বসিয়েও দিয়েছিলাম। একটা কাকু কিন্তু বোনের জায়গা করে দিয়েছিল। আর তারপরে দিদি যেহেতু ফোন করেছিল যে এই ট্রেনটাই ধরতে হবে, দিদি আর দাদা আসবে, তার জন্য বাড়ি চলে এসেছিলাম। আর আসা মাত্র দিদির হাতে জিলাপিটা ধরিয়ে দিলাম, আর দিদি খাওয়া শুরু করলো। আর এখানে আমার মা গোটা সিদ্ধ করছিল, তাই আমি ভিডিও করছি দেখে আমার মা কিন্তু একটু মজা করে আমার ফোনটা সরিয়ে দিতে যাচ্ছিল। তারপরে যেহেতু বোনের বার্থডে সেলিব্রেশন হবে একটু ছোট করে, আর তার জন্য আমরা চলে এসেছিলাম
গেছিলাম সবাই উপরের রুমে, আর বড়দি আর আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। এটা ছিল আমার বোনের বার্থডে কেক, যেটা বাবা নিয়ে এসেছিল। তারপরেই শুরু হয়ে গেছিল আমার বোনের কেক কাটা। আর দাদা দিদি কিন্তু বোনের এই সেলিব্রেশনের জন্যই এসছিল। দিদি দাদাও একটু ঘুরতে বেরিয়েছিল, মাঝদিয়ার দিকে গিয়েছিল, কিন্তু বোনের জন্য চলে এসেছিল একটা সুন্দর গিফট নিয়ে। আর তারপরে প্রথমেই বোন কেক কেটে নিল, তারপরে দিদি কিন্তু বোনকে খাইয়ে দিয়েছিল, তারপরে দাদাও কিন্তু বোনকে খাইয়ে দিয়েছিল, আর তারপরে বোন আবার দাদাকে দিদিকে খাইয়ে দিল। আর আমি যেহেতু এই ছবি তোলা, ভিডিও করা এগুলোই করছিলাম, তাই সব শেষে আবার আমিও বোনকে একটু খাইয়ে দিয়েছিলাম, আর বোন আমাকে খাইয়ে দিয়েছিল। তারপর কিছুক্ষণ পর আমার দাদা দিদি বাড়ি চলে গেছিলো, আর আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনে, যেখানে সরস্বতী পুজো করেছিল আমাদের পাড়ার ছেলেপিলেরা। আর সেখানে হচ্ছিল সামান্য অনুষ্ঠান, আর অনুষ্ঠানে চলছিল হাঁড়ি ফাটানো প্রতিযোগিতা। আর এখানে আমাদের পাড়ার এক দাদা অংশগ্রহণ করেছিল, আর দাদা দেখো কি ভুলভাল খেলা করছে, এই দেখে হাসতে হাসতে শেষ। এটা যদি আমি অরিজিনালটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, আশা করছি তোমরাও খুব হাসতে ঠিক আমার মতো। কিন্তু যেহেতু পাশে মিউজিক চলছে, সেই কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না, তাই নিজের ভয়েসেই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আমার ভয়েসটা এখন ঠিক নেই, প্রচণ্ড শরীর খারাপ আর ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে, তবুও আমি তোমাদের সাথে নিজের ভয়েসটাই শেয়ার করছি, মিউজিক শেয়ার করতে পারছি না। প্রচণ্ড শরীর খারাপের জন্যই একটু লেট করেই পোস্ট করছি। ভেবেছিলাম শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু হচ্ছে না, আর ভিডিও পোস্ট করা হচ্ছে না, তাই ভাবলাম লেট না করে আমি এই ভয়েস নিয়েই ভিডিওটা বানিয়ে ফেলি। তো যাই হোক, তোমরা দেখতেই পারছো এই দাদাটা কেমন ভুলভাল খেলা করছে। আর যতজন আমরা দাঁড়িয়েছিলাম প্রত্যেকে হাসছি, হাড়ি আছে কোথায় আর ও কোথায় চলে এসছে, হাড়ি ওর পিছনে আছে, ঠিক আছে, অতটা দূরে আছে, আর ও যেদিকে মানুষজন আছে সেদিকে মারতে আসছে। শেষমেশ তো একটা স্কুটির উপরেই চাপিয়ে দিচ্ছিল এই বাঁশের বাড়ি, তাড়াতাড়ি করে ওই দাদা স্কুটিটা সরিয়ে দিল, তারপরে মানুষজনের মাথায় ফাটিয়ে দেবে এমন অবস্থা, যাচ্ছে দেখো কোন দিকে। তো যাই হোক, দাদাটা কিন্তু হেরে গেছে, পারেনি হাড়ি ফাটাতে, ভুলভাল খেলা করেছে একদম। তবে বেশ মজা লেগেছে আর সবাইকে প্রচণ্ড হাসিয়েছে। আর এদিকে দাদাটার খেলা হতে হতে কিন্তু সব বাচ্চারা, সব দাদারা আমাকে রিকোয়েস্ট করছিল খেলার জন্য, কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। তারপরে আমারই এক সখী, আমাদের পাড়ারই একটা মেয়ে, একটা বোন, সে কিন্তু বারবার আমাকে রিকোয়েস্ট করে। আমি ওকে বললাম বেশ ঠিক আছে তুই খেল, তারপরে না হয় আমিও খেলবো। তো ও কিছুতেই বিশ্বাস করে না, বলছে খেলবি তো খেলবি তো, আমাকে ছুঁয়ে বল, এই বল সেই বল। আমি বললাম বেশ খেলবো, তুই আগে যা, তোকে দেখে আমরা একটু সাহস বাড়িয়ে নিই, তারপরে আমি খেলবো, যেহেতু প্রচুর ভিড়, সবাই দেখছে, একটা লজ্জার ব্যাপার। তো যাই হোক, তারপরে বোনের এখানে চোখ বেঁধে দেওয়া হলো, ঠিক আছে এবার ও খেলবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি ও কি করেছে। ওর চোখ বেঁধে কিন্তু 3 পাক ঘুরিয়ে নিয়েই দিয়ে দেওয়া হলো হাতে এত বড় একটা বাঁশ, আর এটা দিয়েই ফাটাবে হাঁড়ি। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি ওর পুরো খেলাটা। দেখি ও কোথায় যাচ্ছে। প্রথমে তো বেশ সুন্দরভাবে সোজাই আসছে, আমি তো ভাবলাম এবার মনে হয় অর্পিতা ফাটিয়েই দিল হাঁড়ি। চলো দেখি ও হেরে যায় নাকি জিতে যায়। প্রথমে সোজা সোজা আসছিল, তারপরে কিন্তু চলে যাচ্ছে সাইডে, আর আমরা প্রচুর হই হুল্লোড় করছিলাম, চিৎকার চেঁচামেচি করছিলাম, কিন্তু সাইডে যেহেতু মিউজিক চলছিল তার জন্য আমি সেই ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করতে পারছি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ও কিন্তু বেশ সোজায় আসছে। সোজা আস্তে আস্তে আবার ব্যাকে চলে গেছে, আর ও যেহেতু পা দিয়ে দিয়ে এগিয়ে এগিয়ে ফিল করছিল, তাই আমরা সবাই চিৎকার করছিলাম, আর সবাই বলছিল ওইভাবে কিন্তু দেখা যাবে না। শেষমেশ এই বোনও পারলো না হাঁড়ি ফাটাতে, সবাই চেপে ধরেছে আমাকে হাঁড়ি ফাটানোর জন্য। ये नेट नहीं किया पा रहे हैं। আমি আর বেশিক্ষণ লেট না করে লজ্জায় সবার কথা শুনেই দিলাম একটা দুম করে রাস্তার উপরে এই বাড়ি। হাঁড়ি তো আর ফাটলো না। আর আমার এই ভুলভাল খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। তোমাদের আমার এই সরস্বতী পুজোর দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওই দিনটি আমি সারাদিন কি করেছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাই।